আমি দাঁড়িয়ে আছি বটগাছের তলায়। এই বটগাছ স্বাভাবিকভাবে মাটি থেকে ওঠে, তার শিকড় ছাড়ে, গাছের ছায়া আলো দেয় চারিদিকে। কিন্তু আমাদের দেশের সংসদ যারা নির্বাচিত হন, তারা জনগণকে কতখানি কি উপকার দেন, কি উপকার করেন? সত্যি কি আমরা সিস্টেমের মধ্যে থেকে সত্যিকারের যে ভোট প্রক্রিয়া আমাদের দেশে চালু আছে তার মাধ্যমে আমরা কতটুকু উপকৃত হয়? আজকে সেই সম্পর্কে নিয়ে আমাদের এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, তাকে নিয়ে আমরা আলোচনা করব। তিনি আমাদের প্রশ্নের উত্তরে কি জানাচ্ছেন সেটাই আপনারা দেখুন। জনগণের সাথে, প্রতিটি মানুষের সাথে, সকলের পাশে নির্ভীক সংবাদ হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি আজকের ফরাক্কার হাল হকিকত চিত্রসহ আমাদের মানুষ, প্রকৃতপক্ষে জনগণ এই ভোটের মাধ্যমে, সে যে কোনো ভোটই হোক না কেন, এই ভোটের মাধ্যমে জনগণ কতখানি উপকৃত হচ্ছে। সত্যি কি আমাদের সিস্টেম ঠিক আছে, নাকি কোথাও জনগণের সাথে ছেলে খেলা করা হচ্ছে? এই থাকবে আমাদের প্রশ্ন, আপনারা দেখতে থাকুন। সামনে লোকসভা ভোট আসছে। আমাদের দেশের নাগরিকরা বহুদিন ধরে ভোট দিয়ে আসছেন। একজন এমপির বেতন প্রতি মাসে 1,40,000 টাকা। সংসদীয় সুপারিশ অনুসারে যদি নতুন বেতন কার্যকর হয় তাহলে তারা আগামী দিনে 2,80,000 টাকা বেতন পাবেন। যদি এমপি লেডে আমরা পাই 5 কোটি টাকা প্রতি বছরের জন্য, যদি 10 লক্ষের উপর বেশি ভোটার হয় তাহলে এক একজনের ভাগে 50 টাকারও কম এক একটি কেন্দ্রে আমরা পাই। 5 বছরে 250 টাকারও কম পাই। সত্যি কি ইলেকশন নিয়ে এই সিস্টেমের মধ্যে থেকে কোথাও কি জনসাধারণের সঙ্গে বা নাগরিকদের সঙ্গে এই সিস্টেম আমাদের সাথে ছেলে খেলা করছে না? এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমাদের দেশের যে সংসদীয় রীতিনীতি, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই সংসদীয় ব্যবস্থার মধ্যেই আমরা আছি। 5 বছর পর পর রাজ্য বিধানসভার বলুন, কেন্দ্রে লোকসভার ভোট বলুন, এই ভোটে আমরা অংশগ্রহণ করি। এটা আমাদের একটা নাগরিক অধিকার। ভোটাধিকার প্রয়োগ করাটা আমাদের নাগরিক অধিকার। তা আমরা ভোট প্রদান করি কেন, বা আমাদের দেশে এই ভোটিং সিস্টেমটা আছে কেন, এই বিষয়টা আমাদের দেশের নাগরিক মাত্রই তারা নিশ্চয়ই বোঝেন যে এটা একটা সংসদীয় নীতি, এটা আমাদের দেশের একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, যার মধ্য দিয়ে আমরা গুড গভর্নেন্স তৈরি করি, রাজ্য সরকার তৈরি করি, কেন্দ্রের ভোট দিয়ে কেন্দ্রীয় সরকার আমরা একটা তৈরি করি। এখন আপনি বলছেন যে যারা এমপি নির্বাচিত হয়, এমপি নির্বাচিত হওয়ার পরে তাদের যে বেতন বৃদ্ধি, কোনো নিয়ম আছে বলে আমি মনে করি না। এটা যেন একটা ঘটনা যে তারা যদি মনে করে যে তারা তাদের বেতন বৃদ্ধি করবে, তাহলে তারা পার্লামেন্টে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে সরকারকে রাজি করিয়ে নেয় নিজের বেতন বৃদ্ধি করার জন্য, যেটা শ্রমজীবী মানুষের পক্ষে হয় না। তাহলে কি কোথাও রাজনীতিকরা সাধারণ মানুষের সঙ্গে ছেলে খেলা করছে না? না, ছেলে খেলা করছে না এটা বলা যাবে না। কেন, আমার দেশ, আমার দেশের উন্নয়ন, আমার দেশের সভ্যতা, আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সংসদীয় রীতি, এই পার্লামেন্টারিয়ান সিস্টেম, এটা রাখতেই হবে, এটা চলতেই হবে, এটা রাখতেই হবে। ফলে এটা নিয়ে তারা আমাদের সঙ্গে ছেলে খেলা খেলছে এ কথা বলা যাবে না। আপনি এটুকু বলতে পারবেন যে এই জায়গাটায় কিছু ভুল ভ্রান্তি হতে পারে, অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, কিছু সংশোধন প্রয়োজন, এবং যে সিস্টেমে স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে, আর কবে অ্যামেন্ডমেন্ট হবে? হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে। আমাদের দেশের জনসাধারণের অবস্থাটা কি? আমাদের দেশের জনসাধারণের অবস্থা একেবারেই ভালো না। আমাদের দেশের শতকরা হিসেব যদি আপনি করেন, তো তার সবথেকে সংখ্যাগরিষ্ঠ পার্সেন্টেজ, শতাংশের মানুষ, তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সঠিকভাবে পায় না। স্বাধীনতার 75 বছর পরেও যে সরকারকে আমরা নির্বাচিত করেছি, আমরা যারা নাগরিকরা ভোটদান করেছি, যে সরকারকে আমরা ক্ষমতায় বসেছি, তারা এর সমাধান করতে পারিনি। তাহলে আগামী দিনে
আমরা যাদেরকে ভোট দিই, যাদেরকে নির্বাচিত করি, আমাদের ভোটের মূল্যটা কোথায় থাকলো? আমাদের ভোটের মূল্য একটা রাষ্ট্র ব্যবস্থাকে তাকে সংঘবদ্ধ রাখতে, তাকে সুসংহত রাখতে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে শক্তিশালী রাখতে ভোটটা আমাদের দিতে হবে। ভোটাধিকার প্রয়োগটা একটা অন্য জিনিস, রাষ্ট্রকে একটা জায়গায় রাখা একটা অন্য জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে রাষ্ট্রের যে ব্যবস্থা, শ্রেণী ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য ভোটাধিকারটা আমাদের প্রয়োজন। সেটা আপনি সঠিকই বলুন, বেঠিক বলুন। তাইলে কোথাও আপনি বলছেন এই যে লোকসভা ভোট, এটা পলিসি মেকিংয়ের ভোট? নিশ্চয়ই একটা পলিসি মেকিংয়ের ভোট। অবশ্যম্ভাবীভাবে আমরা যে সরকার নির্বাচিত করব, যে রাষ্ট্র নির্বাচিত করবে একটা সরকারকে, তারা এই দেশের উন্নয়ন, এই দেশের ডেভেলপমেন্ট, এই দেশের মানুষের কথা, এই দেশের শ্রমজীবী মানুষের কথা, গরিব মানুষের কথা, স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা, কর্মসংস্থানের কথা, খাদ্যের কথা তারা ঠিক করবে। এই পলিসি মেকিং তারা করবে। আমরা তো এটাই চাই তাদের কাছে। করি না, আমি মনে করি যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে যদি শক্তিশালী রাখতে হয় এবং পলিসি মেকিং ভোটে যদি দৃঢ় এবং কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে অন্তত একটা রাষ্ট্রীয় দল, একটা রাষ্ট্রীয় জোট, একটা রাষ্ট্রীয় সরকার গড়ার ক্ষেত্রে যে দৃঢ়তা পালন করতে পারবে, সেই আঞ্চলিক দল সেই ভূমিকা পালন করতে পারবে না। এটা আমার মনে হয়। বিশেষ করে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয়, একটা বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে যায়, তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সর্বভারতীয় ক্ষেত্রে যে রাষ্ট্রীয় দলগুলোর যে ভূমিকা পালন করা যাবে, আঞ্চলিক দলগুলো সে ভূমিকা পালন করতে পারবে না। যে বছরে আমাদের নির্বাচিত যারা লোকসভার সদস্য হন বা রাজ্যসভার সদস্য হন, বছরে তারা 1 কোটি টাকা পায়। তাদের মেয়াদ 5 বছর। বছরে তারা 5 কোটি টাকা পায় 5 বছরে। না 5 বছরে 25 কোটি। 5 বছরে তারা 25 কোটি টাকা পায়। বছরে 5 কোটি টাকা। তার সংসদীয় নির্বাচন ক্ষেত্র এলাকায় যদি 10 লক্ষ মানুষ থাকে, তাহলে মাথাপিছু 50 টাকা হয়। আমার মনে হয় যে সরকার এটা একটা ছেলে খেলাবার মতো একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। উন্নয়ন, ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু সরকার করবে, তার পলিসিতে করবে। একজন এমপিকে দিলে সঠিকভাবে সেই এলাকার সঠিক রূপায়ণ হয় বলে আমি মনে করি না। অনেক টাকার তছরূপ হয়। তাহলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে বলে আপনি মনে করেন? ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা হচ্ছে যে মাননীয় লোকসভার সদস্য, বিধানসভার সদস্য যারা নির্বাচিত হয়ে যান, তারা তাদের ক্ষেত্রে, তাদের জায়গায়, তাদের হাউসে তারা এলাকার সমস্যার কথা বলবেন, সরকারকে বাধ্য করাবেন সেই জায়গার সমস্যা সমাধানের জন্য। আপনার নাম, পরিচয়? আমার নাম রবীন চক্রবর্তী, আমি ফরাক্কা ব্যারেজের বাসিন্দা।